বঙ্গবাজারে নিঃস্ব ব্যবসায়ীদের পুনর্বাসনের চেষ্টা চলছে। শিশু পার্ক যেন মাদকের আস্তানা না হয়, 4 প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। জাতীয় কবির 125তম জন্ম জয়ন্তী আজ। জেল জুলুমে নজরুলি প্রেরণা, দাবি রিজভির। রাজনীতির কারণে কেউ জেলে যাচ্ছে না বললেন কাদের। এখনো মেলেনি ভারতের কোন এমপি আনারে খণ্ডিত দেহাবশেষ। কলকাতা নদীতে কষে জিহাদকে নিয়ে পুলিশের অভিযান। গাজীপুর সিটি নির্বাচনে মেয়র জায়েদার জয়ের বর্ষপূর্তি আজ। স্থবির উন্নয়ন প্রকল্পে ফিরেছে গতি, সংকট কেটেছে জাহাঙ্গীরের। এবং বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বিকেল নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। রোববার সন্ধ্যায় আঘাত আনতে পারে সুন্দরবন ও খেপুপাড়ায়। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। ঢাকায় কোনো কাঁচা বস্তি, অস্বাস্থ্যকর পরিবেশ থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 4টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কথা বলেন তিনি। মশার প্রজনন ক্ষেত্র নির্মূল ও শিশু পার্কে মাদকের আস্তানা ধ্বংসে ওয়ার্ড কমিশনারদের নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। একই সঙ্গে যত্রতত্র কোরবানির পশু কোরবানি করা যাবে না বলেও জানান তিনি। শেখ হাসিনা বলেন, বঙ্গবাজারে আগুনে নিঃস্বদের পুনর্বাসনে কাজ করছে সরকার। সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে লন্ডনে থাকা বিএনপি নেতার ষড়যন্ত্রের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। উন্নয়ন অগ্রযাত্রায় সরকারের ধারাবাহিকতা রক্ষার তাগিদ দেন বঙ্গবন্ধু কন্যা। পার্কগুলি যেন এভাবে যথেচ্ছাচার ব্যবহার না হয়, মাদকাসক্তের জায়গা না হয়, আর সেই জায়গাগুলি যেন নষ্ট না হয়। যার যার ওয়ার্ডের সৌন্দর্য বর্ধন, পরিচ্ছন্নতা এবং সেগুলিকে সুন্দর করা, এটা কিন্তু প্রত্যেকের দায়িত্ব। মনে রাখতে হবে, জনগণ ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচিত করেছে, এটা আপনার একটা দায়িত্ব এই কাজগুলি করা। মশার উপদ্রব থেকে বাঁচার জন্য কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। নিজের ঘর বাড়ি সেই সাথে সাথে আশেপাশেও যেন কখনো পানি জমে না থাকে, মশার প্রজনন জন্ম যেন ক্ষেত্র যেন তৈরি না হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি রেখে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যবস্থা করবে। শরিকদের মধ্যে যে গোমট ভাব, স্থবিরতা ছিল 14 দলের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে, তা অনেকটা কেটে গেছে বলে মত নেতাদের। তারা জানান, দেশের বিদ্যমান সমস্যা সুশাসনের অভাব, অর্থনীতি গোষ্ঠীতন্ত্রের জিম্মি হওয়া আর সমাজে সাম্প্রদায়িকতার বিস্তার সহ নানা বিষয় জোটনেত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরা হয়েছে। এসব মোকাবেলায় রাজনৈতিক আর সাংগঠনিকভাবে 14 দলকে আরও সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। জয় যাদবের রিপোর্ট। নতুন সরকার গঠনের দীর্ঘ 4.5 মাস পর বৃহস্পতিবার রাতে গণভবনে টানা 3.5 ঘন্টার বৈঠক হয় 14 দলের নেতাদের। জোটনেত্রী শেখ হাসিনার সঙ্গে বিদ্যমান রাজনীতি আর অর্থনীতি নিয়ে খোলামেলা আলোচনা করেন শরিক নেতারা। তারা বলেন, উন্নয়ন যেমন হয়েছে তেমনি লুটেরা গোষ্ঠী অর্থনীতির নিয়ন্ত্রক হয়ে উঠছে, ফলে বাড়ছে বৈষম্য, বিস্তার হচ্ছে সাম্প্রদায়িকতা। প্রধানমন্ত্রী শরিক নেতাদের সবার কথা শুনেছেন, নোটও নিয়েছেন। এই বৈঠকের ফলে 14 দলের অভ্যন্তরে যে গোমট ভাব ছিল তা অনেকটাই কেটে গেছে বলে মত শরিক নেতাদের। উন্নয়ন হয়েছে, সবই ঠিক হয়েছে, কিন্তু বৈষম্য যে জায়গায় পৌঁছে গেছে তাতে বাংলাদেশের স্থিতিশীলতা থাকবে না। সাম্প্রদায়িকতার যে বিস্তার ঘটেছে তাতে সমাজই এখন নরমের অবস্থায় চলে গেছে। সমস্ত অর্থ সম্পদ কেন্দ্রীভূত হয়ে গেছে মুষ্টিমেয় লোকের হাতে। তিনি বলেছেন যে আপনাদের সংগঠন শক্তি বাড়ায় না, আমি চাচ্ছি যে, তা আমরা বলেছি ঠিক আছে, আমরা যে ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলেছি আমরা সেই ইস্যুগুলো নিয়ে তাহলে পরে আমাদের কথাগুলো আমরা বলবো, সেই অনুসারে আমরা কাজ করব। যে সংকটগুলো এই মুহূর্তে জনজীবনকে এবং দেশকে বিপদের ভিতরে ফেলে দিচ্ছে আর কি, সেই সংকটগুলো মোকাবেলা করার পন্থা নিয়ে বিস্তারিত আলোচনা না হলেও সেই বিষয়গুলো উত্থাপিত হয়েছে এবং খোলামেলা সেই ব্যাপারে মত বিনিময় হয়েছে। দেশের বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় আদর্শিক জোট হিসেবে 14 দল এখনো প্রাসঙ্গিক বলছেন জোটের প্রধান দল আওয়ামী লীগ নেতারা। জানান, জোট নেতাদের বক্তব্যের আলোকে নানা নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তারা যেটা চায় সেটা তো আওয়ামী লীগের একই চাওয়া, অভিন্ন চাওয়া। এ বিষয়টি এখানে খোলাসা হয়েছে।
এবং আমার মনে হয়েছে সবাই যে আস্থার এবং বিশ্বাসের জায়গাটি, সেই জায়গাটি আরও অটুট হয়েছে এবং আমরা কিভাবে আগামী দিনে কাজ করব সে পথ নকশাও তিনি দিয়ে দিয়েছেন। আগামী দিনের রাজনৈতিক পথরেখা চূড়ান্ত করতে আরও কয়েকটি সভার দরকার বলে জানান শরিক নেতারা। আওয়ামী লীগ নেতারা জানান, বড় পরিসরে না হলেও এখন থেকে নিয়মিত শরিকদের সঙ্গে বসবেন জোট নেত্রী শেখ হাসিনা। আরও ছোট আকারেও প্রয়োজনে বসবেন। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খণ্ডিত মরদেহের খোঁজে অভিযানে নেমেছে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ব্যবহার করা হচ্ছে ড্রোন সহ অত্যাধুনিক প্রযুক্তি। অভিযানে সঙ্গে রাখা হয়েছে আটক হওয়া কসাই জিহাদকে। ধারণা করা হচ্ছে কলকাতার নিউ টাউনের ফ্ল্যাটে আনারকে হত্যার পর তার শরীর থেকে হাড় মাংস আলাদা করেন জিহাদ। পরে তার ট্রলিতে ভরে কলকাতা ও এর আশেপাশে ফেলে দেওয়া হয়। বিস্তারিত শিউলি রায় রিপোর্টে। কলকাতায় খুন হওয়া বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত মরদেহের খোঁজে এবার আটঘাট বেঁধে মাঠে নামে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ড্রোন সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় এবারের অভিযানে। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার পোলারহাট থানায় কৃষ্ণমাটি খালে আবারও অভিযান শুরু হয়। সঙ্গে রয়েছে আনার হত্যার জড়িত সন্দেহে আটক জিহাদ হালদার ওরফে কসাই জিহাদ। ভারতের পুলিশ বলেছে ২৪ বছর বয়সী জিহাদের বাড়ি খুলনার দিকলিয়া থানার বারাকপুর গ্রামে। অবৈধভাবে মুম্বাইয়ে বাস করতেন তিনি। পশ্চিমবঙ্গের সিআইডি জানায়, আনার হত্যার পরিকল্পনাকারীরা মুম্বাই থেকে জিহাদকে কলকাতায় নিয়ে আসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিহাদ স্বীকার করেন তিনি সহ ৪ জন মিলে কলকাতার নিউ টাউনে ফ্ল্যাটে এমপি আনারকে হত্যার পর নিউ টাউনের ফ্ল্যাটেই পুরো শরীর থেকে সব মাংস আলাদা করেন কসাই জিহাদ। মাংসের কিমা করে ভরা হয় পলিথিনে। হাড়গুলোকে ছোট টুকরা করে প্যাকেট করা হয়। পরে সেই প্যাকেটগুলো ওই ফ্ল্যাট থেকে ট্রলিতে ভরে কলকাতা ও এর আশেপাশের এলাকায় ফেলে দেওয়া হয়। এর আগে স্থানীয় সময় বেলা ১১টার দিকে উত্তর ২৪ পরগনার বারাসাত আদালতে তোলা হয় কসাই জিহাদকে। দেওয়া হয় ১২ দিনের রিমান্ড। তবে তার পক্ষে দাঁড়ায়নি কোনো আইনজীবী। যে হত্যাকাণ্ড হয়েছে, যেটা পার্লামেন্টের যে মেম্বার বাংলাদেশের, ওনার যে হত্যাকাণ্ডে যেহেতু একটা আমাদের ভারতীয় সেন্টিমেন্ট জড়িয়ে আছে এই কেসের সঙ্গে, সুতরাং এই মুহূর্তে এই গোপন তথ্য একমাত্র তদন্তকারী অফিসার ছাড়া কেউই বলতে পারে না। যে ঘটনা ঘটেছে ৩২০ যেটা আছে, এটা এই হিনিয়াস অফেন্স বলা হয়, যেটা নৃশংস হত্যা। এই নৃশংস হত্যা ক্ষেত্রে এদের অ্যাকচুয়ালি যে ঘটনা অদূর ভবিষ্যতে ঘটতে চলেছে আপনারাও দেখতে পাবেন। এদেরকে খুব যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ টিল দ্য লাস্ট ব্রেথ অফ দেয়ার লাইফ, মৃত্যুর আগের দিন পর্যন্ত হয়তো কারাবাস করতে হবে, আর না হলে ফাঁসি হবে। এমপি আনারকে হত্যার তদন্তে ঢাকায় রয়েছে ভারতের গোয়েন্দা দলও। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খণ্ডিত মরদেহের খোঁজে অভিযানে নেমেছে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ব্যবহার করা হচ্ছে ড্রোন সহ অত্যাধুনিক প্রযুক্তি। যে কোনো মূল্যে পিতার লাশের টুকরো হলেও পেতে চান আনারের মেয়ে। এ বিষয়ে সবশেষ খবরাখবর জানাতে এই মুহূর্তে ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান সবুজ। সবুজ, এমপি আনারের দেহাবশেষ উদ্ধার নিয়ে কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে, এবং তার পরিবার কি বলছে, সবশেষ খবর আমাদেরকে জানাবেন। এমপি আনারের দেহাবশেষ এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। আমরা যতটুকু জানতে পেরেছি, আসলে বিগত সময়গুলোতে যেটি আমরা জানিয়েছি আপনাদের মাধ্যমে দর্শকদের, বিষয়টি আসলে তেমনটি যে যতটাই সময় গড়াচ্ছে ততটাই কিন্তু দেহাবশেষ না পাওয়ার যে একটা ভয়, সেই ভয় কিন্তু নেতা কর্মী সহ পরিবারের সকলের ভিতরেই কাজ করছে। আসলে প্রতিটি ক্ষণই কিন্তু নেতা কর্মী সহ পরিবারের সদস্য যারা আছেন, পাশাপাশি কালীগঞ্জ উপজেলাবাসী যারা আছেন, সবার ভিতরে কিন্তু একটি জিনিসই কাজ করছে। সবাই আসলে সবসময় কিন্তু মিডিয়ার দিকেই তাকিয়ে আছে, ভারতীয় গণমাধ্যম এবং বাংলাদেশের গণমাধ্যম দিকে তাকিয়ে আছে। শেষ খবরটি আসলে কি, শেষ আপডেট খবর কি, এমপি আনারে তাদের প্রিয় মানুষটির আসলে দেহাবশেষের কোন অংশটি পাওয়া গেল, কি আদৌ পাওয়া যাবে না, এই নিয়ে আসলে চরম হতাশার
ঘটনার ভিতর থেকে কিন্তু সময় পার করছে প্রতিনিয়ত। এখন সর্বশেষ যে অবস্থায় আছে, আমি একটু আগে জানিয়েছিলাম যে এমপি আনারের হত্যাকারীদের এবং পরিকল্পনাকারীদের যে বিচারের দাবিতে প্ল্যাকার্ড এবং ফেস্টুন নিয়ে সাধারণ মানুষ পথচারীরা দাঁড়িয়েছিল এমপি আনারের বাড়ি, সেটি কিন্তু এখন পর্যন্ত অবস্থান করছে। প্রচন্ড কাঠফাটা রোদের ভেতরেও কিন্তু তারা এখন পর্যন্ত তাদের প্রিয় মানুষটির হত্যার বিচারের দাবিতে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে। আসলে এমপি আনারের বাড়ির সামনে আমি যেহেতু দাঁড়িয়ে আছি, তার মেয়ে ডরিন, আনার কন্যা ডরিন কিন্তু এখনো এই বাড়িতেই অবস্থান করছে। সে আসলে গণমাধ্যমের সাথে কথা বলার মতো কোনো পরিস্থিতিতে নাই। আমরা যতটুকু জেনেছি শারীরিকভাবে খুবই অসুস্থ। এবং আপনাকে জানিয়ে রাখি, গতকাল বিকালে কিন্তু এমপি আনারের হত্যাকারীদের বিচারের দাবিতে একটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেই মানববন্ধন কর্মসূচিতে কিন্তু কালীগঞ্জের হাজার হাজার সাধারণ মানুষ, নেতাকর্মীরা জড়ো হয়েছিল। সেই মানববন্ধন কর্মসূচিতে এমপি কন্যা ডরিন কিন্তু বক্তব্য বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং পুলিশ প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কিন্তু জানিয়েছিলেন তার বাবার অন্তত দেহের এক টুকরা মাংস হলেও যেন তাকে ফিরিয়ে দেওয়া হয়। সেই মাংসটি বুকে আগলে রেখে সেই মাংসটি ছুঁয়েই কিন্তু সে তার বাবাকে শেষ বিদায় জানাতে চাই। এখন দেখা যাক আসলে সর্বশেষ পরিস্থিতি কোন দিকে যায়। আগামী সময়গুলো আসলে খুব উদ্বেগ উৎকণ্ঠার ভিতর থেকে কিন্তু পার করছে কালীগঞ্জবাসী এবং পরিবারের সদস্যরা। এই ছিল ঝিনাইদহ থেকে সর্বশেষ পরিস্থিতি এমপি আনার হত্যাকাণ্ডে। ইশরাত। সবুজ, আপনাকে ধন্যবাদ। এমপি আনারের দেহাবশেষ উদ্ধার অভিযান নিয়ে বলছিলেন সহকর্মী মেহেদী হাসান সবুজ। ভারতে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের পর সামনে এসেছে দুই দেশের নিরাপত্তা ইস্যুটি। প্রতি বছর অনেক বাংলাদেশি ভ্রমণ করতে ভারতে যায়। তারা সে দেশে কতটুকু নিরাপদ, সেই প্রশ্ন আসছে ঘুরে ফিরে। বিশ্লেষকদের মতে নিরাপত্তা নিয়ে দু দেশেরই আরো গুরুত্ব দিয়ে কাজ করা উচিত। মাজহারুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু রাষ্ট্র ভারত। দুই দেশের সরকারেরই দাবি অতীতের যে কোনো সময়ের চেয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক দৃঢ় হয়েছে। কিন্তু কলকাতায় নৃশংসভাবে বাংলাদেশের একজন সংসদ সদস্য খুন হওয়ায় তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। একই সাথে ভারতের গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। এই ধরনের একটা ঘটনা যে ঘটলো সেটা কিভাবে সম্ভব হলো, কারণ এটাই হলো প্রথম। সেখানে কি ইন্টেলিজেন্সে ফেল ছিল কিনা, বা এমন একটা কাঠামোর মধ্যে হয়তো ব্যক্তি বিশেষ জড়িত হয়ে গেছে, সেটা কি কখনো নজরদারিতে আসে কিনা, এটা জানতো কিনা, যারা করেছে তাদের বার করা, এইগুলো আমার মনে হয় প্রথম প্রাথমিকই। প্রতি বছর চিকিৎসা নিতে এবং পর্যটক হিসাবে ভারত যায় 16 থেকে 17 লাখ বাংলাদেশি। এই ঘটনার পর তাদের সামনে বড় হয়ে উঠেছে নিরাপত্তার দিকটি। বিশ্লেষকদের পরামর্শ, এ নিয়ে দু দেশের নিরাপত্তা সংস্থার মধ্যে সহযোগিতা বাড়াতে হবে। দুই দেশের যা নিরাপত্তা সংস্থা রয়েছে, বিশেষ করে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে, তাদের মধ্যে আরো গভীর নিবিড় একটা সহযোগিতা এবং যোগাযোগ থাকা দরকার। কলকাতা সহ ভারতের অন্যান্য রাজ্যে যেসব বাংলাদেশে অবস্থান করছেন, এমপি আনার হত্যার ঘটনায় তাদের মধ্যে ভীতি ছড়াতে পারে। তাই বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে দেশটিকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। সীমান্ত হত্যা কিংবা আমাদের দেশের অনেক নাগরিক বিভিন্ন প্রয়োজনে কলকাতা বা ইন্ডিয়ার অন্যান্য স্টেট বা জায়গাতে অবস্থান করছে, তাদের নিরাপত্তার প্রশ্নেও সেখানকার যে স্থানীয় পর্যায় থেকে কোনো নতুন করে কোনো ভাবনার প্রয়োজন আছে কিনা। যেহেতু একটা নিরাপত্তার ঘাটতি সেখানে তৈরি হয়েছে, তার মানে চাইলে ওখানে গিয়ে কাউকে হত্যা করা যায়, তো সেটি তো নিশ্চয়ই এটি পশ্চিমবঙ্গ বলুন বা সার্বিকভাবে ভারত সরকারকেও ভাবাবে। সীমান্ত হত্যা বন্ধ সহ অন্যান্য ইস্যুতে ভারত আরও আন্তরিক হবে, এমন প্রত্যাশাও জানান বিশ্লেষকরা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। নানা আয়োজনে দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় কবি নজরুল ইসলামের 125তম জন্মজয়ন্তী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে নজরুল সাহিত্যের অনুবাদ বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী। আর নজরুলের জন্মদিনে ছুটির দাবি জানায় কবি পরিবার। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অবরুদ্ধ গণতন্ত্র আর জেল জুলুমে নজরুলই প্রেরণা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতির কারণে বিএনপির কেউ জেলে যাচ্ছে না। এম এ আজিমের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। প্রেম, সাম্য ও দ্রোহের কবির প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তার সমাধিতে আসেন নানা শ্রেণী পেশার মানুষ।
ঢাকা বিশ্ববিদ্যালয়, নজরুল ইনস্টিটিউট, বাংলা একাডেমি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। জাতীয় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে নজরুল সাহিত্যের অনুবাদ বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম নাহিদ ইজাহার খান। আর নজরুলের জন্মদিনে সরকারি ছুটির দাবি জানায় কবি পরিবার। আমার একটা আবেদন থাকে যে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তার জন্মদিবসে ছুটিটা ঘোষণা করা হোক। কবির যে সব গ্রন্থ সব কিছুর একটা ট্রান্সলেশন হোক, খালি ইংলিশে না। আমরা চাইবো এটা যত আরও ভিন্ন ভিন্ন ভাষায় যাতে ট্রান্সলেশন করা হয়, আর যাতে কবিকে খালি বাংলাদেশ না সারা বিশ্ব যাতে চেনেন। এ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অবরুদ্ধ গণতন্ত্র আর জেল জুলুমে নজরুলই প্রেরণা। আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতির কারণে বিএনপির কেউ জেলে যাচ্ছে না। আজও আমরা গণতন্ত্র হারা, অধিকার হারা, এক ভয়ঙ্কর স্বৈরতন্ত্রের মধ্যে, রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে আছি। এই পরিস্থিতির প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত নজরুল আমাদেরকে উদ্বুদ্ধ করছে। আমরা যখন কারাগারে যাই তখন নজরুলকে স্মরণ করি। অপরাধের মানদণ্ডে তাদের জেল জুলুম হয়, তাদের বিরুদ্ধে মামলা হয়। এখানে কোনো বিএনপি বা কোনো দলের ব্যাপারে আমরা নির্বাচনের পর নতুন করে আমরা কোনো চিন্তা ভাবনা করিনি। সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষকে সমূলে উৎপাদিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব, সেটাই হবে নজরুলের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সার্থকতা। 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে বাবা কাজী ফকির আহমেদ ও মা জাহেদা খাতুনের ঘর আলো করে জন্ম নেন কাজী নজরুল ইসলাম। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরো থাকছে। বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে চলছে ভারতের লোকসভার 6ষ্ঠ ধাপের ভোট। ভাগ্য নির্ধারণ হবে কেজরিওয়াল, বাসুরি সহ অনেক হেভিওয়েট প্রার্থী। গাজীপুর সিটি কর্পোরেশনের দায়িত্বে বছর পার করলেন দেশের দ্বিতীয় নারী মেয়র জায়েদা খাতুন। তার নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে গাজীপুর মহানগরে শুধু রাজনৈতিক সংকটই কাটেনি, থমকে থাকা উন্নয়ন প্রকল্পগুলো পেয়েছে গতি। বলা চলে আবারও ঘুরে দাঁড়াচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন। এম এ আজিমের রিপোর্টে বিস্তারিত। হঠাৎ করেই রাজনীতিতে এসে গত বছরের ঠিক এই সময়ে গাজীপুর সিটির মেয়র নির্বাচিত হন জায়েদা খাতুন। একটি দুটি নয়, 16,000 ভোটের ব্যবধানে সরকার দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছিলেন তিনি। ছেলে ও নগরীর তখনকার দুরবস্থা কতটা কাটাতে পেরেছেন নির্বাচিত এ নগরমাতা। 2018 সালে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন জাহাঙ্গীর আলম। চেয়ারে বসেই শুরু করেন উন্নয়ন কর্মকাণ্ড, কিন্তু নানা ষড়যন্ত্রে 2 বছরের মধ্যে ক্ষমতা হারাতে হয় তাকে। রাজনৈতিক কারণে সংকটে পড়েন জাহাঙ্গীর, থমকে যায় তার উন্নয়ন কর্মকাণ্ড। গাজীপুর সিটি জুড়ে নেমে আসে স্থবিরতা। এর মধ্যেই সামনে আসে সিটি কর্পোরেশন নির্বাচন। নিজে প্রার্থিতা হারালেও মা জায়েদা খাতুনের হয়ে ভোটের মাঠে লড়েন সাবেক মেয়র জাহাঙ্গীর। মাত্র 2 বছরের উন্নয়ন যে 3 বছরের ভোগান্তির কাছে তুচ্ছ, তা ভোটেই প্রমাণ করে নগরবাসী। এবং জাহাঙ্গীর আলম স্যার কিন্তু তার একটা ছায়া, ঠিক আছে, তো ছায়া কিন্তু আমরা বাদ দিতে পারি না। আমরা আস্থা রেখেছিলাম জাহাঙ্গীর আলমের প্রতি এবং তারই সূত্র ধরে আমরা আস্থা রেখেছি জাহাঙ্গীর আলমের মায়ের প্রতি। ছেলের চেয়ারে মা বসে কাটিয়েছেন ছেলের রাজনৈতিক সংকট। গাজীপুর সিটি কর্পোরেশনের জন্য নিয়েছেন 18,900 কোটি টাকার উন্নয়ন প্রকল্প, যা দৃশ্যমান এখন নগর জুড়ে। যে রাস্তা দিয়ে মানুষ হাঁটতে পারতো না, সেই রাস্তা দিয়ে এখন আমরা বড় ট্রাক নিয়ে ঢুকতে পারি। সে কাজ পাগল আমাদের গাজীপুরবাসী অবশ্যই মূল্যায়ন করবে। নগরের উন্নয়ন নিয়ে এখনো ভাবনার কমতি নেই দেশের দ্বিতীয় নির্বাচিত এ নারী মেয়রের। 5 বছর ভিতরে যে সমস্ত সিটি কর্পোরেশনের মাধ্যমে যে সমস্ত কাজগুলো আছে
আমি ওরা যেন ঘুষাইয়া কাজটা ঠিক মতন করে দিতে পারি। ব্যক্তির ক্ষতি করতে গিয়ে কুচক্রী মহল নগরবাসীর ক্ষতি করেছিল উল্লেখ করে বর্তমান মেয়রের উপদেষ্টা ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম জানান, সততা আর নিষ্ঠাই তাকে আবারও সফল করেছে। 22, 23, 24-এ এখানে সেই বাজেটগুলো হয়ে গেছে শূন্য, জিরোতে আসলো। এখানে 1 টাকা আর বরাদ্দ আসলো না, কোনো কাজও আমার নগরবাসী পেল না। যদি দোষ করে থাকি আমরা, শহরবাসী তার দোষ করে নাই, কিন্তু দেখা গেছে ভাগ্যের পরিণতি এটা সবারই ভোগ করতে হয়েছে। রাক্ষোভ ভুলে সবাইকে দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি করার আহ্বান জানান তিনি। 25 সাল পর্যন্ত নিজের চ্যালেঞ্জের কথাও জানান সাবেক মেয়র। আমরা গাজীপুর সিটি কর্পোরেশনকে এই 2024 এবং 25 সাল একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে নিচ্ছি। এর মধ্যে সরকারের কাছে আমরা বরাদ্দ চাই, কিভাবে এখানে পরিকল্পিতভাবে করা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে গাজীপুর সিটি নিয়ে মহাপরিকল্পনা প্রণয়নের কথাও জানান জাহাঙ্গীর আলম। আমাদের সিটি কর্পোরেশনকে স্মার্ট একটা সিটি করার জন্য আমরা এখানে মাস্টার প্ল্যান তৈরি করেছি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বিকেল নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলছে আবহাওয়া অফিস। এটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে দেশের দক্ষিণ পশ্চিম উপকূলে রোববার সন্ধ্যায় আঘাত হানতে পারে। সমুদ্র উপকূলে সুন্দরবন ও খুলনা থেকে পটুয়াখালীর খেপু পাড়ার মাঝামাঝি স্থানে এটি আঘাত হানতে পারে। অপেক্ষাকৃত বেশি এলাকা ধরে ঘূর্ণিঝড়টির বিস্তৃতি থাকতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, মোংলা সহ দেশের 4টি নদী বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার নৌযানগুলো গভীর সমুদ্রে না যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিছুটা উত্তাল পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। স্বাভাবিক জোয়ারের চেয়ে বেড়েছে নদ নদীর পানির উচ্চতা। এখন গভীর নিম্নচাপ আছে, যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় সেইটার প্রভাবে আজকে সন্ধ্যার পর থেকে কিন্তু উপকূলীয় এলাকায় বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম এই সকল জায়গার অধিকাংশ জায়গায় কিন্তু বৃষ্টিপাত শুরু হবে এবং এটা পর্যায়ক্রমে দেশের অন্যত্র কিন্তু সারা দেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে বিকাল নাগাদ হয়তো সাইক্লোনে পরিণত হতে পারে এবং এটি আরেকটু ঘনীভূত হয়ে আজকে রাত অথবা কাল সকাল নাগাদ এটা প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে এটি রোববার রাতে আঘাত করতে পারে সাতক্ষীরার উপর দিয়ে। এ নিয়ে অনেকটা আতঙ্কে ওই জেলার মানুষ। মোকাবেলায় এরই মধ্যে চলছে প্রস্তুতি। বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি কখন নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে আর মোকাবেলায় কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? ইশরাত, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি, এখানে উপস্থিত আছেন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। আপনি জানেন যে আপনি আবহাওয়া অফিসের বরাতে যেভাবে বলছিলেন যে সাতক্ষীরার উপর দিয়ে অতিক্রম করবার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে, ঠিক তেমনটি চিত্র। এখনো পর্যন্ত কিন্তু আবহাওয়ার অবস্থাটি কিন্তু স্বাভাবিক রয়েছে। জোয়ার বেড়েছে কিন্তু জোয়ারের পানি কিন্তু স্বাভাবিকের চাইতে এখনো পর্যন্ত বাড়েনি এবং স্বাভাবিক রয়েছে। যেটি ভয়ের কারণ সেটি হচ্ছে দুর্বল বেড়িবাঁধ, যেটি 60-এর দশকের দুর্বল বেড়িবাঁধ। এরপর আপনি যেটি জানতে চাচ্ছেন সেখানেই আমি যুক্ত করছি। সাতক্ষীরা জেলা প্রশাসক এখন আমাদেরকে জানাচ্ছেন যে সার্বিক প্রস্তুতি কতটা এবং একই সাথে কতটা সাইক্লোন সেন্টার এবং স্বেচ্ছাসেবকদেরকে প্রস্তুত রাখা হয়েছে আমরা জানছি। সাতক্ষীরা জেলা প্রশাসক ব্রিফ দিচ্ছেন। জি, ধন্যবাদ। ঘূর্ণিঝড় যদি আঘাত হানে আমরা এটার গতিবিধি লক্ষ্য রাখছি, পর্যবেক্ষণ করছি। তো যদি সাতক্ষীরা উপকূলে আঘাত হানেও তাহলে সার্বিক প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। আমাদের প্রায় 8 শতাধিক আশ্রয় কেন্দ্র রয়েছে, স্থায়ী অস্থায়ী মিলিয়ে সবগুলো আশ্রয় কেন্দ্র আমরা রেডি করে রেখেছি। আমাদের কয়েক হাজার সিপিপি ভলান্টিয়ার কাজ করে, আমাদের অনেক বেসরকারি সংস্থা আমাদের সাথে কাজ করে। তো সকলে একটা সমন্বয় ঘটিয়ে আমরা সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছি। যদি ঘূর্ণিঝড় আঘাত হানেও তাহলে আমরা যেন ক্ষয়ক্ষতি, জানমালের ক্ষয়ক্ষতি যতটা সম্ভব এড়াতে পারি, কমাতে পারি। আমাদের সবচেয়ে বেশি ঝুঁকির বিষয় হচ্ছে যে ওভারফ্লো, অর্থাৎ জোয়ারের উচ্চতা বৃদ্ধি পেয়ে পানি লোকালয়ে প্রবেশ করে কিনা। তো আমাদের পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী, ঠিকাদার সকলকে আমরা কর্মস্থলে স্ট্যান্ড বাই রেখেছি। অন্যান্য ডিপার্টমেন্টের কর্মচারীরাও স্ট্যান্ড বাই রয়েছে। আমরা সার্বিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য।
ধন্যবাদ আপনাকে। আমরা ইশরাত যেমনটি ব্রিফ পেয়েছি যে 8 শতাধিক, এখন কিন্তু 8 শতাধিক আশ্রয় কেন্দ্রকে প্রস্তুত করা হয়েছে এবং একই সাথে কিন্তু হচ্ছে সহস্রাধিক ভলান্টিয়াররা কাজে ইতিমধ্যে নেমে পড়েছে। এই ছিল সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। সাতক্ষীরা থেকে ঘূর্ণিঝড় রেমালের পূর্ব প্রস্তুতি নিয়ে বলছিলেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। বগুড়া সেনানিবাসে অনুষ্ঠিত হলো ইন্ট্রাকো কাপ গলফ টুর্নামেন্ট 2024-এর সমাপনী। শুক্রবার সন্ধ্যায় বগুড়া গলফ ক্লাবে এই আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ক্লাবের সভাপতি মেজর জেনারেল মোহাম্মদ খালেদ আল মামুন। উপস্থিত ছিলেন ইন্ট্রাকো গ্রুপের প্রেসিডেন্ট মোহাম্মদ রিয়াদ আলী সহ বগুড়া সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে গত 22 মে এই প্রতিযোগিতা শুরু হয়। এতে 130 জন গলফার অংশ নেন। গলফ খেলাকে আরও জনপ্রিয় করতে এই আয়োজন বলে জানান আয়োজকরা। ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে কুরবানির পশুর হাট। জয়পুরহাট এবং পঞ্চগড় থেকে পশুর হাটের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা এবং রাশেদুজ্জামান বাবু। শুরুতেই চলে যাচ্ছি জয়পুরহাটের সহকর্মী রেজার কাছে। রেজা, পশুর বাজার কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। হ্যাঁ ইস্টাত, আমি একটু জানিয়ে রাখি, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের নতুন হাটে। এই নতুন হাট হচ্ছে উত্তরবঙ্গের যে কয়েকটি বড় হাট, পশুর হাট বা গরুর হাট আছে, তার মধ্যে কিন্তু এই হাটটি একটা অনেক বড় হাট। তো আমি একটু জানিয়ে রাখি, এখানে প্রতি হাটে কিন্তু এখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু কিনতে, যেমন ঢাকা, সিলেট, চিটাগাং, নীলফামারী, কুড়িগ্রাম, কুমিল্লা, এক কথায় যে বাংলাদেশে খুলনা, বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে গরু কিনতে আসে। এখান থেকে শুরু হয়ে প্রায় কিন্তু 1/2 কিলোমিটার জুড়ে কিন্তু এখানে গরুর বাজার হাট লাগিয়ে থাকে। তো আমি একজন গরু বিক্রেতার সঙ্গে কথা বলবো। আপনি গরু কি নিয়ে এসেছিলেন? হ্যাঁ, গরু আনিছিলাম। কি বেচলেন? কি বড় গরু, মাংসওয়ালা গরু, হ্যাঁ বিক্রি করছি। হ্যাঁ, আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, এখানে কিন্তু এই গরুর হাটকে কেন্দ্র করে সব ধরনের নিরাপত্তা, জেলা পুলিশ সুপার নুরে আলম সহ প্রাণী সম্পদ বিভাগের স্বাস্থ্য পরীক্ষা সব কিন্তু প্রস্তুত দিয়েছে। পাশাপাশি হাটের যে স্বেচ্ছাসেবী দিয়ে হাট নিয়ন্ত্রণ করা হচ্ছে, সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই ছিল আমার জয়পুরহাট থেকে সর্বশেষ। আমি এখন চলে যাচ্ছি পঞ্চগড়ের বাবুর কাছে। বাবু, ধন্যবাদ রেজা। আসলে আপনার জেলার মতো কিন্তু আসলে পঞ্চগড়ে আসলে গরুর দাম যদি বলি, গত বছরের তুলনায় কিন্তু এবারে গরুর দাম কিন্তু বেশি বলে জানিয়েছে। সাধারণ যারা ব্যাপারী রয়েছে, অর্থাৎ চট্টগ্রাম, রাজশাহী, কুষ্টিয়া থেকে যারা এসেছে, তারা বলছে যে আসলে গতবারের তুলনায় যে গরু 75,000 টাকা ছিল, সেই গরু কিন্তু বর্তমানে কিন্তু 85 থেকে 90,000 টাকা। এমনি করে প্রত্যেকটি গরুর দাম কিন্তু আসলে 10 থেকে 15,000 টাকা বেড়েছে। যে আমরা প্রাণী সম্পদ অফিসে খবর নিয়েছি, এই জেলায় কুরবানির গরুর চাহিদা রয়েছে 1,75,000, কিন্তু সেই তুলনায় গরু প্রস্তুত রয়েছে প্রায় 2,35,000। ছাগলের চাহিদা রয়েছে প্রায় 40,000-এর মতো, কিন্তু প্রস্তুত রয়েছে 65,000-এর মতো প্রস্তুত রয়েছে। আমরা ঈদ আসতে যদিও আরো অনেক সময় বাকি রয়েছে, প্রায় 20 দিনের বেশি রয়েছে। এর মধ্যে কিন্তু আসলে গরু, ঈদের যে গরু, সেই গরু কিন্তু এখনো উঠতে শুরু করেনি। বিশেষ করে যারা পাইকার রয়েছে, অর্থাৎ বিভিন্ন জেলা থেকে এসেছেন এখানে নগরকুমারী হাটে গরু ক্রয় করতে, তারা কিন্তু আসলে ক্রয় করছেন, নিয়ে যাচ্ছেন। কারণ বর্তমানে দামটা কিন্তু একটু সহনীয় পর্যায়ে, যেই কারণে লাভের জন্য কিন্তু তারা কিন্তু ভাবছে যে এই অগ্রিম কিছু গরু কিনে তারা সংগ্রহ করে রাখবে। এটি কুরবানি ঈদে তারা কিন্তু বিক্রি করবে বলে, এমন ঢাকা, চট্টগ্রাম বিভিন্ন জায়গায় বিক্রি করবে বলে জানিয়েছে। বিশেষ করে আপনাকে জানাই যে কুরবানি ঈদে আরো কয়েকদিন, অর্থাৎ আরো 2 থেকে 4 দিন পরে কিন্তু আসলে কুরবানি
কুরবানির যে হাট, সেই হাট কিন্তু জমতে শুরু করবে। আমরা দেখেছি যে এখন পর্যন্ত যে আজকে বাজারে অর্থাৎ নগর কুমারী হাটে যে সর্বোচ্চ গরু, সেটির দাম উঠেছে কিন্তু 2.5 লক্ষ টাকা, প্রায় 2.5 লক্ষ টাকা দাম হাঁকিয়েছে। তবে ক্রেতারা বলছে যে এত দাম নয়, এটি 1,80,000 বা 2 লক্ষ টাকা হবে, এমনটি দামের মধ্যে কিন্তু রয়েছে। আমরা জেলার বিভিন্ন হাটে কথা বলেছি, এখনো কিন্তু কুরবানির যে হাট সেটি কিন্তু জমে ওঠেনি। বিশেষ করে আসন্ন যে কুরবানি হাট বসে, সেখানে কিন্তু জেলা প্রশাসনের যে তথ্য মতে, জেলা প্রশাসন আমাকে যেমনটি জানিয়েছে যে 14টি স্থানে কিন্তু সরকারিভাবে হাট বসার কথা, কিন্তু এর বাইরেও কিন্তু অস্থায়ীভাবে আরো প্রায় 10টি হাট বসে। সর্বোপরি মিলে কিন্তু 24টি হাট কিন্তু বসে কুরবানি হাটকে ঘিরে। অর্থাৎ যতই সময় আসছে, ততই ঘনিয়ে আসছে, ততই কিন্তু আসলে আমরা দেখছি যে বিভিন্ন নামে গরু কিন্তু হাটগুলোতে উঠছে। বিশেষ করে জায়েদ খান, সাকিব খান, এরকম নামে কিন্তু আসলে গরুগুলো নামকরণ করা হয়েছে, যেগুলো বিক্রি করা হচ্ছে। অর্থাৎ এই পঞ্চগড়ের হাটে যে পাইকাররা আসছে, তারা বলছে যে আসলে এখানে বর্তমানে একটু দাম সহনীয় পর্যায়ে, এই দাম যদি এই দামে বিক্রি করতে পারি, বাবা কুরবানি ঈদে ভালো দর পাই, এটি আশা করে কিন্তু তারা কিনছেন। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। জয়পুরহাট এবং পঞ্চগড় থেকে পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী রেজাউল করিম রেজা এবং রাশেদুজ্জামান বাবু। সংবাদ দুপুরে আরও থাকছে। সিরিজের শেষ টি-20তে আজ স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। হোয়াইট ওয়াশ এড়াতে জয় চায় টাইগাররা। নীরবে বাড়ছে থাইরয়েড বা গলগণ্ড রোগ। দেশে 4 কোটি মানুষ এই রোগে আক্রান্ত। গলায় ঘ্যাগ বা গলগণ্ড দেখা না গেলেও অতিরিক্ত মুটিয়ে যাওয়া, দ্রুত ওজন কমে যাওয়া, মানসিক বিষণ্ণতা সহ গর্ভধারণে জটিলতা বাড়ছে। অন্যদিকে অতিরিক্ত আয়োডিনের কারণে কিছু জটিলতা দেখা গেলেও সঠিক গবেষণা না থাকায় কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছেন না বিশেষজ্ঞরা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। জান্নাত নাহার 11 বছর ধরে থাইরয়েডের চিকিৎসা নিচ্ছেন রাজধানী ধানমন্ডির থাইরয়েড সেন্টারে। আমার একটা ছেলে হচ্ছে ডিলে ডেভেলপমেন্ট বেবি। প্রথম সন্তানের 8 মাস বয়সে থাইরয়েডের সমস্যা ধরা পড়ে। পরে জানতে পারেন বংশগতভাবে এই জটিলতা তার পরিবারের। মেন্টালি কিছু প্রবলেম দেখা যায়, আর যেহেতু আমার একটা ছেলে এমন ছিল, আমার মেন্টালি একটু ডিপ্রেশনটা একটু বেশি ছিল। এমনি ডিপ্রেশনে থাকে থাইরয়েডের রোগীরা। আর ফিজিক্যালি প্রবলেম হচ্ছে ঘুম আসে না, হাত পা জ্বালা পড়া, এই ধরনের অনেক রকমের সমস্যা হয়। অন্যদিকে রাজশাহীর ইলারেজা হঠাৎ মুটিয়ে গেলে মানসিক অবসাদ সহ দেখা দেয় নানা জটিলতা। দ্রুত গেইন করছে ওয়েট, তো সব মিলেই আর কি সাফোকেশন হতো, তারপরে মানে আদার্স যে প্রবলেমগুলো থাকে। তারপরে আমি যখন ঢোক গিলি তখন পেইন হতো, ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যেত, আর এমনি গলা ফুলে গেছে, অতি দূরত্ব ওজন বাইরে যেতেছিল। চিকিৎসকরা বলছেন নাহার ও ইলারেজা হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোন বেড়ে যাওয়ার জটিলতায় ভুগছেন। অন্যদিকে আশুলিয়া থেকে আসা 22 বছরের সাজিদুল ভুগছেন হাইপার থাইরয়েডিজম বা থাইরয়েড হরমোন বেড়ে যাওয়ার জটিলতায়। খালি চোখেই তার অস্বাভাবিকতা অনেকটা স্পষ্ট। হাত পা একটু একটু কাঁপে, শরীরের মধ্যে অস্থিরতা লাগে, তারপরে বুকের মধ্যে ধড়ফড় করে, মাঝে মাঝে একটা বমি বমি ভাব হয়। শ্বাসনালীর চারপাশে প্রজাপতি আকৃতির বিশেষ অঙ্গকে থাইরয়েড বলা হয়। এখান থেকেই নিঃসৃত হয় হরমোন। থাইরয়েডের 2 ধরনের আক্রান্ত রোগীর চেহারায় বিপরীত উপসর্গ থাকলেও মানসিক অবসাদ, বন্ধ্যাত্ব, ওজনে দ্রুত পরিবর্তন, মাসিকে ধরন পরিবর্তন দেখা যায় সবার ক্ষেত্রেই। দেশে 4 কোটির বেশি মানুষ থাইরয়েডজনিত নানা জটিলতায় ভুগলেও সচেতনতা একদমই কম। বিশেষজ্ঞরা বলছেন 60% বেশি রোগী শনাক্ত না হওয়ায় নীরব ঘাতকে পরিণত হচ্ছে এ রোগটি। আমাদের 6 থেকে 8% মানুষ আছে তাদের থাইরয়েড সমস্যা আছে, যেটাকে বলা হয় সাবক্লিনিক্যাল থাইরয়েড, কিন্তু তারা সেটা না জানার কারণে তারা সুস্থ জীবনযাপন করতে পারছে না। যে মারা যারা সন্তান নিতে চায়, দেখা গেছে বারবার অ্যাবর্শন হয়ে যায়, অথবা কনসিভ করে না, অথবা কনসিভ করলেও বাচ্চা বিকলাঙ্গ হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আপনার হাইপোথাইরয়েডিজমের জন্যই সাধারণত হয়ে থাকে। থাইরয়েডকে অসংক্রামক রোগের তালিকায় যুক্ত করতে উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর কারণ, প্রতিকার ও প্রভাব নিয়ে বিস্তর গবেষণা দরকার বলে মত বিশেষজ্ঞদের। থাইরয়েড ক্যান্সারও কিন্তু খুব চট করে লক্ষণ দেখা দিবে না, দীর্ঘ সময় লাগে। তাহলে আমাদেরকে কিছু সিস্টেম ডেভেলপ করতে হবে, যে থাইরয়েডের আমরা স্ক্রিনিং করব,
স্কুলে গেলে স্কুলের শুরুতে একবার করতে হবে, নির্দিষ্ট সময় পরপর করতে হবে। যে কেউ, সে সরকারি বেসরকারি যে কোনো জায়গায় চাকরিতে ঢুকলেই তাকে শুরুতে একবার দেখতে হবে, তারপর নির্দিষ্ট সময় পরপর দেখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রতিটি গর্ভধারণের আগে আমাদেরকে জেনে নিতে হবে যে ওনার থাইরয়েডের হরমোন ঠিক আছে কিনা, এবং গর্ভধারণ করলে তখন সাথে সাথে আরেকবার করতে হবে। তাহলে আমরা আশা করতে পারি যে হাইপো বা হাইপার থাইরয়েডিজমগুলো আমরা দ্রুত ধরে ফেলতে পারবো। অতিরিক্ত আয়োডিনের কারণেও ইদানিং কিছু রোগী পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে পর্যাপ্ত তথ্য না থাকায় সিদ্ধান্ত নিতে পারছেন না চিকিৎসকরাও। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।